হাই পোলাপাইন, কি অবস্থা? সবাই জয়েন করতে থাকে, কমেন্ট করতে থাকে। মিশুন, আয়শা, আর কে কে? তাড়াতাড়ি জয়েন করো। সাবিহা, আব্দুল্লাহ, সান্তিয়া, রাতুল। রাতুল বলছে বাই, আরে গুড বাই। যাই হোক, সুদীপর, আশারিফা, লিখন, রাতুল, সাকিবুল, পাপলু। আচ্ছা, তারপর কে? হ্যাঁ, পাপলু, ফাহিম। যাক, মানে এখন খুব দ্রুত কমেন্ট আসা শুরু করছে। এখন আমি পড়তে পড়তে নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পড়তেও পারছি না। আফরিন, ফাহিম একাই মনে হয় 50 বার বলে বসে আছে। অন্তু, নীলিমা, আতিকুল, মাইশা। আচ্ছা, আমি আন্দাজে বলি যে আনিকা, সাদমান, কামাল, জামাল, আহ, রহিমা। মিলে যাবে, কেউ না কেউ থাকবেই না, রাইট? জোস। অরিজিৎ, রাজিন, তারপর বেহতাব, জোস, নাবিলা, রুদ্র জয়েন করে ফেললাম। ফ্যান্টাস্টিক। এন্ড কেমন আছো সবাই সেইটা বলো। কেমন যাচ্ছে দিনকাল? শনিবার সন্ধ্যাবেলা ক্লাস, কোনো কথা? শুক্র শনি একটু ছুটি, একটু আরাম করবা তা না, পড়াশোনা করতে চলে আসতে হলো, তাই না? বাট এটাই তো স্পিরিট, যে সবাই ঘুমিয়ে টুমিয়ে থাকবে, তুমি চুপি চুপি ক্লাস করে একদম স্মার্ট হয়ে যাবা, তারপরে ফাটাই ফেলবা। রাইট? ক্লাস 9 থেকে দেখো, 9-এ কজন সিরিয়াস থাকে, তোমরা কিন্তু আছো। দ্যাটস ফ্যান্টাস্টিক। যাক, অনেকে দেখতে পাচ্ছি ভালো। একজন হচ্ছে ঢাবির পাশে 15 লিখা, তার মানে কি? তাই তো, আমার নামের পাশে 15 লিখা, এর মানে হচ্ছে আমি এইচএসসি পরীক্ষা দিই 2015 সালে। তাহলে তুমি চিন্তা করো আমার বয়স কত বেশি। তোমরা এইচএসসি কবে দিবা? মানে আমি লিটারেলি প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের মতো, তাই না? এটা, লুক এট দিস ডাইনোসর, এত বুড়া একটা মানুষ। এন্ড হিয়ার এম আই টিচিং ইউ। রাইট? তারপরে বলছে ভাইয়া ইংলিশ ইজ ভেরি ইজি। এক্স্যাক্টলি, আই বিলিভ ইন দ্যাট। এটা মাথায় রাখবা। ধরো তুমি যদি বলো যে পিথাগোরাসের থিওরেম কিংবা ক্যালকুলাস কিংবা যেটাই হোক, এটা আমার জন্য কঠিন, তোমার জন্য কঠিন, বিল গেটস এর মেয়ের জন্য কঠিন, সবার জন্য এগুলো কঠিন কিন্তু। আর তুমি যদি ইংলিশ নিয়ে বলো, বিল গেটস এর মেয়ের কাছে তো এটা খুবই সিম্পল, এগুলো পড়া লাগে তার কাছে? পড়াই লাগে না। কিন্তু তোমার কাছে কঠিন, কেন কঠিন? বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিস। তো আমরা কিন্তু ইংলিশ খুব সহজ করে শিখবো। ইটস আ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আরো কষ্ট করে শিখতে হয় না। বাংলা কি তুমি সম্প্রদান কারক, অপাদান কারক, তারপর ধরো যে বিভক্তি, প্রত্যয়, হ্যাঁ, এগুলো পড়ে শিখছো? জীবনেও না। তুমি ছোট বাচ্চা, শুয়ে আছো, বাপ মা বাংলায় কথা বলতেছে, তুমি শুনতেছো, তুমি মা মা গা গা বাবা বলতে বলতে কথা বলে শিখে গেছো, তাই না? ইংলিশ এক্স্যাক্টলি ওয়ার্কস লাইক দ্যাট। তুমি বলতে বলতে শিখে যাবা। বাংলাদেশে থেকে যে ছেলেটা বা মেয়েটা দুইটা লাইন মুখ দিয়ে বলতে পারে না, ওরা যখন বিদেশে পাঠায় দেয়, বিদেশে কি করবে? বাজারে গিয়ে কিছু একটা কিনবা, তুমি কি করবা? ছবি এঁকে এঁকে দেখাবা? না, বলতে হবে যে গিভ মি সাম বানানা, গিভ মি দিস, গিভ মি দ্যাট। রাস্তাঘাটে বলতেছো, কারোর সাথে কথা বলবা, ভাই কোন দিক দিয়ে? ওই পশ্চিম দিকে 3 হাত দিয়ে এই দিকে একটা টার্ন নিবেন, ইংলিশে কথা বলতেছে। তখন কি হয়? আমরা শুনতে শুনতে, বলতে বলতে, দেখতে দেখতে, পড়তে পড়তে শিখে ফেলি। এটাই কি বলে জানো? খুব সুন্দর একটা শব্দ, এটা সবাই একটু অর্থটা লিখবো যদি পারি। ইমার্শন। এটার মানে কি আমরা জানি? চেষ্টা করি তো, না পারলে কোনো সমস্যা নাই। এইভাবে মানুষজন ইংরেজি বলা শিখে। ইমার্শন শব্দটা আসে ইমার্স থেকে। দেখি কি অর্থটা লিখতে পারে কিনা। কেউ এখনো লিখতে পারে নাই, না? আমি না বলছি ইংলিশ বই 2 দিন আগে পেয়েছি, জোস, ফ্যান্টাস্টিক। কেউ পারে না? আচ্ছা, পারবে একজন বলছে আমি পারি না, কিচ্ছু পারি না আমি, তাই না? গুড। আবেগ, ও বাবা, তুমি আবেগ দিয়ে শিখে ফেলবে ইংরেজি, তাহলে তো জোস। ইংরেজি প্রেমে পড়তে হবে না? সামনে ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে গেল, আজকে মানে প্রপোজ ডে, ইংরেজি কেমনে করে 2 হাত দিয়ে প্রপোজ করতে হবে, তাহলে আমরা শিখে যাব। ঠিক বলছো, প্রেমের সাথে সম্পর্ক আছে। বলে না, প্রেমের ওরা জলে ডুবে না, ইমার্স মানে হচ্ছে ডুবে যাওয়া। ইংরেজি শিখতে হয় কিভাবে? একটা ভাষা শিখতে হয় একটু ডুবে গিয়ে। ডুবে যাওয়া মানে কি? তুমি যেমন পানির নিচে ডুবে যাচ্ছ, এমনি এমনি করে সাঁতরাইতেছো, হ্যাঁ, কি হচ্ছে? সামনে পানি, সাইডে পানি, নিচে পানি, নাকের ভিতরে পানি, কানের ভিতরে পানি। এক্স্যাক্টলি, যখন তুমি বিদেশে যাচ্ছ, তারপরে সবই ইংলিশে। তো তাহলে তোমার ইংরেজি না বলে উপায় নাই, তুমি ইংরেজির ভিতরেই ডুবে আছো। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমি সবসময় বলি যে তুমি পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখিও না। যে ভাই বলেন তো, সামি ভাই, সালমান ভাই, বলেন তো কোনটা কোনটা কমন পড়বে, সাজেশন দেন তো। আমরা অবশ্যই চেষ্টা করবো যেগুলো বেশি বেশি আসে তোমাদেরকে বলার, কিন্তু ভাই নিজে থেকে লিখতে পারতে হবে। এই যে মেসেঞ্জারে যে আমরা চ্যাট করি, আমি সবসময় চেষ্টা করি যে আমার 2-1 জন পরিচিত বন্ধু বান্ধব যেন থাকে,
ধরো আজকে সারাদিন এইটা করছে, আমার খুবই মেজাজ খারাপ। আরে ভাই, গাড়ি একটা এমনি মেরে দিচ্ছে, অটো রিক্সা একটা গাড়ি এখান দিয়ে দাগ বসাই দিচ্ছে। I'll try to explain it in English. আরে জানো, ক্লাস 9 এর পোলা পাইনি, এত লাইফলেস। শনিবার সন্ধ্যাবেলা ক্লাস করতে চলে আসে ছেলে মেয়েগুলা, এত সিরিয়াস কেন? এটা আমি তারা ইংরেজিতে বলতেছি অডিও মেসেজে। এই যে দেখো, জিনিসগুলো ইংরেজিতে করতেছো তখন সহজে শিখা হয়। সো আমরা ইংরেজি মজা করে শিখবো, সহজ। আয় হায় ভাই, বললাম সহজ করে শিখবো। কমপ্লেক্স মানে জটিল, আয় হায় হায়। কম্পাউন্ড মানে যৌগিক, সর্বনাশ ভাই। তাইলে আসলে গল্প টল্প করার উপায় নাই, মাফ চাই, ক্ষমাও চাই। হ্যাঁ, আমরা ক্লাস তাহলে অফিসিয়ালি শুরু করি। সবাই সালাম দিয়েছো, ওয়া আলাইকুম আসসালাম। আমি তোমাদের সালাম দিয়ে বরণ করে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, একটু একটা সিরিয়াস ক্লাস হবে, সো আমরা একটু সিরিয়াস থাকি, গল্প টল্প পরে হবে। আমরা এখন কঠিন কঠিন জিনিসপত্র পড়বো। তো সাধারণত কি হয় জানো, শিখতে প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখতে পাবে না, ক্যামেরার ওই পাশে অপারেশন টিমের এক্সিকিউটিভ থাকে, তারা কিন্তু এমনি করে মানে মাউস নিয়ে এমনি করে বসে থাকে। কেউ যখন একটা মানে একটু বিটলামি মার্কা, কি বলে বাংলায়, বিটলামি মন্তব্য করে, তারা তাকে ঘ্যাচাং করে ধরে যে এই ছেলেটাকে এই কমেন্টে নিয়ে ওর বাবা মাকে দেখাতে হবে, ওকে বের করে দাও ক্লাস থেকে। তো ওরা এই কাজটা করে। এই মুহূর্তে কেউ নাই, so আমি এখন কি করবো জানো, আমি স্বৈরাচারের মতো আস্তে করে কমেন্টটাই বন্ধ করে দিব। এই তো ভালো বলেছো, আমি একটু বন্ধ করে দিচ্ছি। ইয়েস, দ্য চেয়ার ইজ পজড। এখন আমরা পড়াশোনার সাগরে কি করব বলো, ইমার্স, ডুবে যাব, একটু হাবুডুবু খাবো আমরা। এখানেও ইংলিশ, সেখানেও ইংলিশ, নাকের ভিতরে ইংলিশ ঢুকে যাবে। কিন্তু আমরা পারবো, তাই না? আমরা সাঁতার কাটতে শিখে যাব। আমরা ইমার্শনে ডুবে যাব না। একটা কথা আছে, সিঙ্ক অর সুইম, অর্থাৎ তোমাকে যখন পানিতে ফেলে দিবে, হয় তুমি ডুবে যাবা, আর না হলে কি হবে, তুমি সাঁতার কাটতে শিখে যাবা। তা আমরা, ভাইয়া একটু সাজেশন দেন না, ভাইয়া একটু কমন পড়ে না কেন, এটা বলবো না। আমরা সাঁতার কাটতে শিখবো। সাঁতার কাটলে শিখলে কি হবে ভাই, যেখানে দেন আমারে আপনি, এই রাস্তায় পানি জমছে বন্যায় সেখানে ছাড়েন, আমাকে আপনি বাসার ওই যে গামলার ভিতরে পানি দিয়ে ছাড়েন, আমাকে আপনি নিয়ে হচ্ছে এলাকার ওই যে পচা ডোবা এখানে ছাড়েন, আপনি আমাকে নিয়ে অ্যান্টার্কটিকা আটলান্টিক সাগরে ছাড়েন, আমি সুন্দর সাঁতার কাটতে পারবো। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট ইউ গোনা ডু। আর আজকে আমরা শিখবো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা কিন্তু আগের দিন পড়ে এসেছি চেঞ্জিং সেন্টেন্স, কি ছিল? According to meaning, sentence can be divided in 5 categories: assertive, interrogative, imperative, optative, exclamatory. এজন্য ভাইয়া এগুলো কি জানি না তো, তাই না? কেউ না কেউ থাকবে, কমেন্ট করবে, যেটা পজ করে রেখে দিছে, ভাই কোনো দরকার নাই। কেউ যদি এগুলো না পড়ে থাকো বা না শুনে থাকো, প্লিজ গো ব্যাক টু দ্যাট ক্লাস। তুমি তো অ্যাপে গিয়ে 100 বার দেখতে পারবে, ক্লাসটা একটু দেখে আসো, বা অন্তত পিপিটি ফাইলটা দেখো। আজকে আমরা পার্ট 2 করব। এখানে আমরা মূলত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই জিনিসগুলো একটু শিখবো। এখন আমরা খুব সিরিয়াসলি একটু শিখবো, এখনো দুষ্টামি না। এখন আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা শুধু তোমাদের ক্লাসে না, অ্যাডমিশন টেস্ট দিবে যারা, এই ছেলেমেয়েরা একটু হিমশিম খায়, বেসিকটা ক্লিয়ার নাই। সাঁতার কাটতে হলে পা গুলো এমন নাড়াইতে হবে, হাতটা এমন এমন করতে হবে, এগুলো ভুলে যায়, পানিতে হাবুডুবু খায়। আমরা হাবুডুবু খাবো না, আমরা একটু বেসিক থেকে ধরে ধরে শিখবো, কেমন? তো চলো, এই যে বাক্যটা 3 রকমের হয়, কিসের ভিত্তিতে বলো তো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এগুলো হচ্ছে অর্থ বা মিনিং এর ভিত্তিতে। আর এই তিনটা হলো স্ট্রাকচার কিংবা গঠনের ভিত্তিতে। ঠিক আছে, চলো আমরা জিনিসগুলো একটু বুঝি। এটা বুঝতে হলে শুরুতে বুঝতে হবে ক্লজ কোনটা, ফ্রেজ কোনটা। খুব মন দিয়ে শুনি জিনিসটা। চলো দেখি, দুইটাই হচ্ছে বাক্যের একটা অংশ। ক্লজ, ফ্রেজ দুইটাকে বলতে পারি আমরা বাক্যের অংশ, কিন্তু সেখানে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কোথায়? ক্লজ হলো একাধিক শব্দ, যেখানে একটা সাবজেক্ট থাকে, নাও থাকতে পারে, কিন্তু একটা ভার্ব থাকবে। যেন তেন ভার্ব না, আমরা একটু শিখি। ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি জিনিস আমরা দেখবো সামনে, কেমন? ক্লজ আবার দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, সেগুলো আমরা পরে শিখবো, এখন বোঝার দরকার নাই। আর ফ্রেজ কোনটা দেখো, এটাও একাধিক শব্দ, কিন্তু সেখানে তো ফাইনাইট ভার্ব নাই। ভাই ফাইনাইট ভার্ব কি জিনিস? আমি এক্সাম্পলটা সবসময় দিই। ফাইনাইট মানে কি? আমরা ইনফিনিট বলি না, অসীম। ফাইনাইট মানে হচ্ছে সসীম। সসীম মানে কি বলো? সসীম মানে হচ্ছে যেটার একটা সীমা রেখা আছে। এই মুহূর্তে বিশ্বকাপ চ্যাম্পিয়ন কারা ফুটবলে? আর্জেন্টিনা।
একসময় তাদের নাম কি ছিল? আর জেতে না, জেতেই না কখনো, এখন তারা জিতে গেছে। তার মানে কি এখন থেকে সবসময় জিততে থাকবেন? না, আবার তারা হারতে পারে। তার মানে কি এই জিনিসটা চেঞ্জ হইতেই পারে, সসীম, এই জন্যই বলা হয় ফাইনাইট ভার্ব। যেমন কি তুমি বললা হি গোজ, হি এর জায়গায় যদি দিই আই, কি হয়ে যাচ্ছে? আই গো। পাস্ট টেন্সে চলে গেলে হয়ে যায় আই ওয়েন্ট। তার মানে দেখতে পাচ্ছি এই ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। ফাইনাইট, সীমারেখা আছে, চেঞ্জ হতে পারে। তার মানে ক্লজ যদি হয় সেখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। কেমন? চল আমরা দেখি। আই ওয়েন্ট টু স্কুল, এই যে দেখো গো ছিল, পাস্ট টেন্সে ওয়েন্ট হয়ে গেল, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এটা থাকলে এটা ক্লজ হবে। বুঝা গেল? ফ্রেজ কোনটা ভাই? চেঞ্জ হচ্ছে না। খেয়াল করে দেখো, বেস্ট ফ্রেন্ড, তুমি কি চেঞ্জ করবে এখানে বলো? ভেরি প্রিটি, কি চেঞ্জ করবে এখানে? রিয়েলি স্লোলি, কোনো ভার্ব কিন্তু নাই চেঞ্জ করার মতো। এটা আমরা একটু শিখে রাখলাম। কেন শিখছি চলো তাইলে একটু দেখি। ফাইনাইট ভার্ব কি জিনিস চলো দেখি, যেটা আমি একটু আগে বলে আসলাম। একটা ভার্ব যেটা কিন্তু চেঞ্জ হতে পারে কিসের ভিত্তিতে? সিঙ্গুলার প্লুরাল নাম্বারের ভিত্তিতে। যেমন আমরা কি বলেছিলাম, দে যদি প্লুরাল হয় তখন হয়ে যায় গো, আর যদি হি হয় সিঙ্গুলার হয়ে যায় গোস। ঠিক আছে, চেঞ্জ হলো বুঝলাম। পার্সনের ভিত্তিতে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি হলে গোস, ফার্স্ট পার্সনে কিন্তু আই গো, তাই না? পার্সনের ভিত্তিতে চেঞ্জ হয়, টেন্সের ভিত্তিতে চেঞ্জ হয়, পাস্ট টেন্সে দে ওয়েন্ট। তার মানে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। হি রিডস বুকস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের পর এস যুক্ত হলো, তাই না? বুঝতে পারলাম। আর নন ফাইনাইট ভার্ব মানে কি? জিরান পার্টিসিপল ইনফিনিটিভ মনে আছে? হালকা হালকা মনে থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নাই। মূলত হলো যে জিনিসগুলো চেঞ্জ হবে না। আই এনজয় রিডিং বুকস, চলো দেখি। এখানে তুমি যদি হি বসাও সেটাও কিন্তু হি এনজয়স রিডিং বুকস। দে বসালো দে এনজয় রিডিং বুকস। রিডিং শব্দটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। এগুলো নন ফাইনাইট ভার্ব। আমরা ডিটেলস আজকে পড়বো না, সেটা আমাদের পড়ার বিষয় না আজকে। বাট আমরা তাহলে কি কি শিখলাম বলো তো? মন দিয়ে শুনছি তো, পরে বললে হবে না ভাইয়া, পুরোটা আবার বুঝান। এতটা সম্ভব না, আমাদের ক্লাসের সময়টা লিমিটেড, সময় পেলে অবশ্যই বুঝাতাম। আমরা শুরুতে শিখলাম ফ্রেজ এবং ক্লজ, দুটোই হচ্ছে বাক্যের অংশ। ক্লজের ভিতরে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজের ভিতরে ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব কি বলেন? এমন একটা ভার্ব যেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল মানে নাম্বারের ভিত্তিতে, পারসন যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিংবা টেন্স, এগুলোর ভিত্তিতে চেঞ্জ হয়। শেষ, কাহিনী শেষ। এইবার তাহলে আমরা আসল খেলাতে ঢুকবো আজকে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এইটা পড়তে এসে ওগুলো কেন পড়লাম? ফাইনাইট ভার্ব, ক্লজ, ফ্রেজ। এখন আমরা দেখবো জিনিসটা, চলো দেখি। সিম্পল সেন্টেন্স সবই সিম্পল, কিচ্ছু নাই এখানে। যেমন কি জেমস এট দি অ্যাভোকাডো ভেরি ফাস্ট। বিদেশি ফল অ্যাভোকাডো আমরা চিনিও না, এটা দরকারও নেই। আমরা লিখি হি পিক্স। খেয়াল করে দেখো, এই যে একটা ভার্ব, এটা কিন্তু পার্সনটা কি সিঙ্গুলার, থার্ড পার্সন, একটা এস যুক্ত হলো। তার মানে কি ভার্বটা চেঞ্জ হতে পারে, একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। কিন্তু বাক্যটাকে তুমি চাইলে আরো বড় করতে পারো। হি স্পিক্স ভেরি ফাস্ট, অনেক দ্রুত কথা বলে। তার মানে বাক্যটা বড় করলা, কিন্তু মূল ক্লজটা এটাই থাকলো। এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কিছু নাই কিন্তু। তার মানে সিম্পল সেন্টেন্স বলতে বুঝায় এমন একটা বাক্য যেখানে একটা ক্লজ থাকলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে এটাকে, অবজেক্ট থাকলো, শেষ। এরপর মডিফায়ার, এই যে দেখো ভেরি ফাস্ট, তুমি এক্সট্রা অ্যাড করলা, কিন্তু এখানে আলাদা কোনো ফাইনাইট ভার্ব নাই। একটু একটু বুঝা গেল তাই না? আবার একটু একটু বুঝা যায় না, কোনো সমস্যা নাই। সিম্পল সেন্টেন্স মানে হলো সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তারপর কিছু থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন দেখো হি এইট অ্যাভোক্যাডো, এটাই ছিল মূল বাক্য। এরপর তুমি এক্সট্রা অ্যাড করলে ভেরি ফাস্ট, আরো অনেক কিছু অ্যাড করতে পারো, কোনো সমস্যা নাই। ফাইনাইট ভার্ব কিন্তু একটাই, এইট। এইট থেকে পাস্ট টেন্সে এইট হয়েছে। দ্যাট ইজ আ সিম্পল সেন্টেন্স। একটু একটু বুঝে যাচ্ছে? আশা করি যাচ্ছে। এখন কমেন্ট অন করবো না, স্বৈরাচারের মতো আমি কমেন্ট বন্ধ করে পড়িয়ে যাব। মন দিয়ে শুনতে হবে। প্রশ্ন থাকলে অবশ্যই আমরা কমেন্ট যখন অন করব তখন আমরা প্রশ্ন করব, কেমন? তো চলো এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাব। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়ার আগে আমাদের আরেকটু বুঝার আছে। আমরা বুঝলাম যে ক্লজ মানে হলো সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে।
তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি ভাই? এইটা আবার কি বোঝাচ্ছে? চলো এই জিনিসটা আমরা একটু বুঝি। আমরা এটা দেখেছিলাম বাংলায় যদি পড়ি, একটা বাক্য সার্থক হওয়ার জন্য ৩টা গুণ থাকতে হয়। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি। সেগুলো আমাদের এত না বুঝলেও চলবে। আমরা আকাঙ্ক্ষাটা একটু দেখি। আকাঙ্ক্ষা সুন্দর ইংরেজি কি হতে পারে? একটা সুন্দর হচ্ছে ডিজায়ার, মানে হচ্ছে চাওয়া। ধরো আমি তোমাকে বললাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাই না? কেউ না আসে, ব্যাস, এরপরে কিছু বললাম না। তখন তো মনে হলো যে তো তাইলে কি হবে? তোর ডাক শুনে কেউ না আসে তুই কি করবে? এটা তো বলতেছে না। তোমার কিন্তু বাক্যের বাকি অংশের সময় আকাঙ্ক্ষাটা রয়ে গেল, ডিজায়ারটা থেকে গেল। তার মানে এইটা একটা বাক্য, কিন্তু সে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে নাই। একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে যে তাহলে কি হবে? তবে একলা চলো রে, তাই না? তো যদি কেউ না ডাকলে কেউ না আসে তাহলে একাই চলতে থাকো। এটা হচ্ছে আমাদের সার্থক বাক্য। তার মানে খেয়াল করে দেখো, বাক্যের 2টা অংশ। একটা হচ্ছে একলা চলো রে, আর একটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে। 2টা আলাদা না? 2টাই কিন্তু ক্লজ। দেখো, এইখানে একটা ভার্ব আছে, কেউ না আসে, এটা একটা ভার্ব। একলা চলো, এটা একটা ভার্ব। 2টাই কিন্তু ফাইনাইট ভার্ব। তার মানে 2টাই ক্লজ। কিন্তু একলা চলো রে, তোমাকে বলে ভাই একলা চলো, ঠিক আছে, আর কিন্তু কোনো প্রশ্ন নাই। বাক্যের যে অংশটা মনে ভাব নিজেই প্রকাশ করতে পারে সেইটা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটা শুনলে মনে আকাঙ্ক্ষা থেকে যায় তারপর কি হবে, সেইটা ডিপেন্ডেন্ট ক্লজ। একটু একটু বুঝলাম ভাই, অত ভালো মতো বুঝিনি, আবার বুঝান। ঠিক আছে, আবার বুঝাইতেছি। ধরো আমরা লিখলাম, ইফ ইউ ডোন্ট ইট, তুমি যদি ভাত না খাও আমিও কিন্তু খাবো না। আসলে আমি সুলতানের কাচ্চি বিরিয়ানি টেনে খেয়ে পেট একদম ভরা, কিন্তু ঢং করতেছি যে তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। এরকম ঢং করে না অনেকে। এক্স্যাক্টলি, ইফ ইউ ডোন্ট ইট আই ওয়ন্ট ইট। এইখানে বাক্যটাই তুমি দেখো, তুমি যদি বলো আমি ভাত খাবো না, ঠিক আছে খাইস না, দেহে কদিন না খেয়ে থাকতে পারিস। এখানে কিন্তু কোনো আকাঙ্ক্ষা নাই যে না খেলে কি হবে, কোনো প্রশ্ন নাই। আমি খাবো না, শেষ। তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক কিনা? সে নিজে নিজের মনে ভাব প্রকাশ করতে পারছে, কেমন? আর ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও তাহলে কি হবে, প্রশ্ন থেকে গেল। তাহলে সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা একটু বুঝতে পারলাম জিনিসটা। 2 ধরনের ক্লজ হয়, যে হচ্ছে নিজের মনে ভাবটা সম্পূর্ণ প্রকাশ করতে পারছে, আর কাউকে দরকার হচ্ছে না। আমি ভাত খাবো না, আই ওয়ান্ট ইট, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে একা একা মনোভাব প্রকাশ করতে পারে না, সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। এজন্যই সে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। সে কি, যদি তুমি ভাত না খাও, ইফ ইউ ডোন্ট ইট। বুঝা গেল? এত প্যাচাপেচি এগুলো কেন শিখতেছি ভাইয়া? কারণ এখন একটা প্যাচানো জিনিসে যাব। কমপ্লেক্স সেন্টেন্স নামে হচ্ছে জটিল। ও জানে যে ভাই এটা জটিল, ও সিম্পল নাম দেয় না, ও নামই দিছে কমপ্লেক্স, তাই না? তাহলে জিনিসটা তো একটু জটিল হবে, কিছু করার নাই। তো সামি ভাইকে দোষ দিও না যে ভাইয়া আমি তো কিছু বুঝি নাই, জিনিসটা একটু জটিল, আবার কোনো দোষ নাই বাবা। তো এখন কি বলছি ওরা, দেখো, কমপ্লেক্স সেন্টেন্স একটা বাক্য যেখানে কি থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ব্যাস কাহিনী শেষ। এবং সেটাকে আমরা যুক্ত করব কি দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, শেষ। উদাহরণ কি দিয়েছে, বিকজ, অলদো, সিন্স, ওয়েন, ইফ। আমাদের এগুলো অর্থগুলো জানতে হবে। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি মাথায় রাখলাম, অবশ্যই কমপক্ষে 2টা ক্লজ থাকবে। একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট, একটা থাকবে ডিপেন্ডেন্ট। একের অধিকও হতে পারে, তবে তোমাদের লেভেলে কখনো একাধিক আসবে না, 2টা ক্লজই থাকবে। চলো আমরা একটু দেখি। খুবই সিম্পল জিনিস, দেখো, তুমি তোমার লক্ষ্যগুলো অর্জন করবে, ঠিক আছে করব, সমস্যা কিছু নাই। তাহলে কি, এই পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীন, তার কাউকে লাগছে না মনোভাব প্রকাশ করার জন্য। আর এই পার্টটা দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো, তাহলে তো অনেক কিছুই হতে পারে। তুমি যদি পাবজি খেলে পরিশ্রম করো, ভালো পাবজি খেলতে পারবা। তুমি যদি
ধরো যে টিকটকে পরিশ্রম হতে ভালো টিকটকার হইতে পারবা, আর তুমি যদি পড়াশোনাতে পরিশ্রম করো তুমি পড়াশোনায় ভালো করতে পারবা। তার মানে যদি তুমি পরিশ্রম করো এটাতে মনোভাব প্রকাশ হয় নাই। আমার প্রশ্ন রয়ে গেছে কি হবে তাহলে? এই যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারলাম পানির মতো সহজ জিনিস। তো আমাদের খেয়াল রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে এই যে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। কেমন? তো এরকম অনেকগুলো আছে, আমাদের সবগুলো পড়ার দরকার নাই। আমরা ইম্পর্টেন্ট গুলো দেখে রাখি, আমি অর্থগুলো বলেও দিচ্ছি। আমরা এগুলো একটু মাথায় রাখবো, কেমন? চলো একটা একটা করে দেখি। বিকজ মানে কি? কারণ, ঠিক কি না? যেমন এই বাক্যটার অর্থ কি? আমি এই শো এর শুরুটা মিস করে ফেললাম কারণ আমি দেরিতে আসছি। বুঝলাম। অলদো কিংবা শুধু দো মানে হচ্ছে যদিও, ইফ মানে হচ্ছে যদি, বিকজ মানে তো কারণ, সিন্স মানে যেহেতু, যেহেতু সে ক্লান্ত ছিল তাই সে তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছে। অলদো মানে যদিও, ওয়েন মানে যখন কিংবা কখন। শেষ। মজা এই কয়টাই? না, নামটা তো কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তো একটু ঝামেলা গ্যাঞ্জাম করতেই হয়। আল্লাহ কতগুলো আবার বেরিয়েছে, শিখতে হবে, কিছু করার নাই। আফটার মানে কি? পরে, জানি আমরা। ইফ মানে যদি, অলদো মানে যদি, সিন্স মানে কারণ, ওয়েন মানেও যখন। ও তাহলে আর অত ঝামেলা নেই, একই জিনিস ঘুরে ফিরে দিচ্ছে, তাই না? ইয়াস। তো এরকম অনেকগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেগুলো থাকলে আমরা চিনতে পারবো যেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো মুখস্থ করে কিছু নাই, আমরা শুধু অর্থগুলো একটু মাথায় রাখবো। আর তুমি কিভাবে চিনবা সেন্টেন্সটা বলো? খুবই সিম্পল। তুমি দেখতে পাচ্ছ এটা সাবঅর্ডিনেট কনজাংশন, তার মানেই হলো এটা ডিপেন্ডেন্ট ক্লজ ও মনে ভাব সম্পূর্ণ একা একা প্রকাশ করতে পারে নাই। ওর আরেকটা অংশ দরকার হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। খেলা শেষ। সিম্পল জিনিস, তারপরে যদি কঠিন লাগে, শুরুতে কি বললাম? ইটস অল অ্যাবাউট প্র্যাকটিসিং। তুমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে সাঁতার কাটতে শিখতে পারবা না, একটু পানিতে নামতে হবে, হাবুডুবু খেতে হবে, তারপর শিখবে। আজকে ক্লাসে আমরা ইনশাল্লাহ অনেকগুলো প্র্যাকটিস করবো, সো কোনো চিন্তা নাই, নো চিন্তা, নো টেনশন, ডু ফোর থিং। আমরা এখন একটু সামনে আগাই, কম্পাউন্ড সেন্টেন্সে যাই। ভাই কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। আচ্ছা যৌগ কি জিনিস? যৌগ মানে হলো কমপ্লেক্সের মতো জটিলতা নাই যে এ ভাই ইন্ডিপেন্ডেন্ট, এ ভাই ডিপেন্ডেন্ট, এত কিছু ভাল লাগে না। সিম্পল হিসাব, দুইজনে ইন্ডিপেন্ডেন্ট। দুইজন ইন্ডিপেন্ডেন্ট, সেটা কিভাবে কানেক্ট করব? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করব। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন এটা দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কানেক্ট করে থাকি, এবং সাধারণত সবগুলো কম্পাউন্ড সেন্টেন্সে এই কয়টা কনজাংশনই ব্যবহৃত হয়। ফর মানে কি? জন্য। এন্ড মানে এবং। নর মানে কি? কেউই না, তাই না? নাইদার নর। বাট মানে হচ্ছে কিন্তু। অর মানে হচ্ছে অথবা। তো মানে হচ্ছে সুতরাং কিংবা তাই। আর কি আছে বলতো? ইয়েট। ইয়েট এর দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে যদিও, অথবা এখনো। যেমন তুমি যদি বলো আই হ্যাভেন বিকাম আ চ্যাম্পিয়ন ইয়েট, আমি এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারি নাই, তখন ইয়েট মানে এখনো। আবার যদি তুমি বলো আই এম স্টাডিং, না, ইয়েট আই এম টায়ার্ড আই এম স্টিল স্টাডিং, যদিও আমি অনেক ক্লান্ত তারপরে আমি পড়াশোনা করছি, তাহলে দুটো অর্থে হতে পারে ইয়েট এর। এই যে দেখো ফ্যান বয়েস, এটা আমরা, তোমরা অনেকেই জানো, যারা না জেনে থাকো এখন দেখে রাখলাম, সবসময় কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স এগুলোই বসে থাকে, সো আমাদের একটু চিনতে পারতে হবে। কেমন? চলো তাইলে আমরা তো ভালো করে বুঝলাম, এবার আমরা একটু, আরে বাবা হু ইজ দিস গাই, লুক এট হিম। হ্যাঁ তো ওই ফাটাই ফেলতেছে, কি করতেছো? এক হাতে ঘড়ি, এক হাতে বই, এক হাতে কলম, মানে অনেক পড়াশোনা করতেছে না? হার্ড ওয়ার্ক করতেছে। লাইফটা অনেক কঠিন, হার্ড ওয়ার্ক করতে হবে। চলো আমরা একটু হার্ড ওয়ার্ক করবো। কি করব? আমরা এখন আসল খেলাতে প্রবেশ করলাম, সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তুমি যদি ইন্টারে পড়তা, আমি হয়তো ফাইনাইট ভার্ব হাবি যাবে বুঝাতে যেতাম না, আমি সরাসরি এটা দিয়ে ক্লাস শুরু করতাম। তোমরা যদি ছোট বাচ্চা, লাদা সুটকিয়া, তো তোমাদেরকে এগুলো ধরে ধরে বুঝালাম। আমি জানি কমেন্ট, আচ্ছা কমেন্ট অন করেই দে। এখন অনেকে ভাই আগে কিচ্ছু বুঝি নাই, আবার বুঝা। রাইট। আচ্ছা দেখি কেন জানি কমেন্ট অন করে, ভুলিতে গেছি ক্যামেরা ক্যামেরা অন করে। আচ্ছা আমি যিনি আছে তাকে একটু ডেকে আনি। হ্যাঁ তোমরা এতক্ষণ ধরে তোমাদের কি বলে, তোমাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, তোমরা কমেন্ট করতে পারছো এটা মানেই যাচ্ছে না। আমরা এখন ট্রান্সফরমেশন শিখবো, তার মানে তোমার পরীক্ষায় আসবে যে কিভাবে তুমি সিম্পল থেকে কমপ্লেক্সে নিবা,
কিংবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিবা। চলো আমরা একটু দেখি। এই যে একটা বাক্য দিল, সিম্পলে আছে ইন স্পাইট অফ হিজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল। আসলে হার্ড হবে না, এখানে হার্ট হবে। আমি আসলে একটু ভুলে গেছি কমেন্টটা কিভাবে অন করে। আমি একটু দেখে নেই। ও একদম নিচে গিয়ে তারপর এটা, হ্যাঁ, ওপেন চ্যাট এবার রিজিউম। ওকে, আমি একটু অন করে দিই কমেন্টটা, নাহলে সবাই বদদোয়া দিবে যে এতক্ষণ ধরে কমেন্ট করতে দিচ্ছে না কেন। যাক, আফরিন ফারজানা বলছে ইয়েই, তারপর আরিয়ান বলছে আবার বুঝান, জোস। আর বলছে কিচ্ছু বুঝি নাই, আরে ফ্যান্টাস্টিক। আল্লাহর রহমতে একটা দুটো বলছে কিছুটা বুঝেছি, আলহামদুলিল্লাহ। আমার 2 রাকাত নফল নামাজ পড়তে ইচ্ছা করতেছে, খুব ভালো লাগলো। একজন পুরো লিস্ট করে দিচ্ছে ওই যে কমপ্লেক্সের সাবঅর্ডিনেট কনজাংশন গুলা, কে এত সুন্দর কাজটা করছে আমাদের আফটার অলদো। হ্যাঁ, এটা তালহা করছে না, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। অনেক বলছে কিছুই বুঝি নাই, অনেক বলছে স্বৈরাচার। আরে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভাই, আমি খুব ভয় পাইছি। আচ্ছা, আমি একটু তাহলে আবার স্বৈরাচারের মতো কাজটা কি করব, হালকা একটু করি। আচ্ছা, ফারদিন বলছি স্ক্রিনটা ঘোলা দেখাচ্ছে, ক্যামেরা একটু জুম করতে হবে, আমি জানিয়ে দিচ্ছি কেমন। আহ আমি অডিওতে বলে দিই। একজন ফারদিন বলেছে স্ক্রিন নাকি একটু ঘোলা দেখা যাচ্ছে, ক্যামেরা মনে হয় একটু জুম করতে হবে বা একটু দেখেন। আচ্ছা, উনি এসে দেখবে। শোনো, এখন আমি কমেন্ট অন করতেছি না, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা বাচ্চা পোলাপাইন, তোমরা পারবা না। তো আমি আগে শুরুতে ব্যাখ্যা করব, তারপর আমরা এক্সারসাইজে যাবো। তখন না পারলে কিন্তু সমস্যা, কারণ তখন কিন্তু তোমাদের স্বাধীনতা দেওয়া হবে কমেন্ট করার। আমরা আগে ভালো করে বুঝে নেই জিনিসটা। এখানে একজন বলছে ইন স্পাইট অফ হিজ ট্রাইং হার্ট এন্ড সোল হি কুড নট সাকসিড ইন লাইফ। আচ্ছা, ইন স্পাইট অফ এটার মানে কি আমরা জানি? এটার মানে হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও মানে কি ভাই? এত কঠিন শব্দ এগুলো কোত্থেকে আমদানি হচ্ছে? আচ্ছা, তাহলে ফারদিন তোমায় খুব নিষ্ঠুর একটা কথা বলবো আমি। আমাদের দিক থেকে সবই ঠিক আছে, তোমার ইয়েতে সমস্যা, তোমার মনে হয় নেটের সমস্যা। স্যার, তুমি কি করবে এখন? তুমি যেটা করতে পারো, তুমি অ্যাপ থেকে বেরিয়ে আবার জয়েন করে দেখতে পারো, হয়তো তখন দেখবে ঠিক হয়ে গেছে। মানে এখানে ক্যামেরা যেটা ঠিকই আছে, হ্যাঁ, হয়তো নেটের সমস্যার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে। তো চলো আমরা একটু মাথায় রাখবো, ইনস্পাইট দিলে তুমি অফ দিবা সাথে, অথবা তুমি ডেসপাইট দিতে পারো, তখন তুমি অফ দিবা না। হয় ডেসপাইট না হলে ইনস্পাইট অফ। এটা অনেকে কনফিউজড হয়ে যায়, আমরা হব না, আমরা শিখে রাখলাম। সত্ত্বেও মানে কি? সত্ত্বেও বসে বিপরীত অর্থ বুঝাতে। যে বাংলা সিনেমায় যে জসিম বলে না, তোমার তো জসিমের চিনো না। আমি ভাই ছোট থাকতে সে মারা গেছে, আমি লাদা বাচ্চা থাকতে আগে, যাই হোক, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমি অনেক সৎ। তার মানে কি, গরিব হওয়া সত্ত্বেও আমি অনেক সৎ। এমন যেন গরিব মানুষরা অসৎ হয় আর বড় লোকরা খুব সৎ হয় না। দুর্নীতি কারা করে? গরিব লোকরা করে, বড় লোকরা বেশি করে। যাই হোক, তো তাহলে এখানে কি বলছে? সে জান প্রাণ দিয়ে পরিশ্রম করা সত্ত্বেও জীবনে সফল হতে পারে নাই। তাহলে এটা হচ্ছে সিম্পল একটা সেন্টেন্স। ভাই এত বড় বাক্য সিম্পল কেমনে হয়? এই যে খেলাটা এখন মন দিয়ে দেখি। হি কুড নট সাকসিড ইন লাইফ। কুড নট সাকসিড এটা কি জিনিস বলো? একটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? ক্যান নট ছিল, পাস্ট টেন্সে কুড নট হলো, এটা তো আমরা বুঝলাম। তাহলে আমরা একটা ফাইনাইট ভার্ব পেলাম। এই যে এই পার্টটা দেখো, ইন স্পাইট অফ ট্রাইং হার্ট এন্ড সোল, কোনো ফাইনাইট ভার্ব আছে? দেখো তো তুমি মন দিয়ে। ট্রাইং শব্দটা তুমি কি চেঞ্জ করতে পারবা? হি এর জায়গায় তুমি দে দাও, পারবা চেঞ্জ করতে? পারবা না। এটা নন ফাইনাইট ভার্ব, তাই না? তো তাহলে বাক্যটা 3 মাইল লম্বা হোক, তৌহিদে যেমন 6-7টা হাত, এটাও 10 হাত লম্বা বাক্য হোক, বাক্য কিন্তু তুমি এখানে চেঞ্জ করতে পারবা না। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা একটা ফ্রেজ। কেমন? সো তুমি এটাতে কনফিউজড হয়ে যাবে না, বাক্য বড় দেখে কমপ্লেক্স কিনা। তুমি খেয়াল রাখবা ফাইনাইট ভার্ব শুধু একটা আছে, কুড নট সাকসিড, সিম্পল সেন্টেন্স। ভাই এখন কমপ্লেক্স কেমনে বানাবো ভাই? অনেক চেষ্টা করা সত্ত্বেও সে কিন্তু পারে নাই তার ভাগ্যটা চেঞ্জ করতে বা সফল হতে। ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যেতে পারে। অনেকগুলোই তো সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখে আসছি না? হ্যাঁ, দেখছি তো। কোনটা দেয়া যেতে পারে? চলো আমরা একটু দেখি, কম্পাউন্ড করি। আচ্ছা, কম্পাউন্ডে কি কি ছিল চলো তো দেখি। ফ্যান বয়েজ, বাক্যটা যদি কম্পাউন্ডে নেই, সবাই চেষ্টা করেছে কিন্তু সে সফল হতে পারে নাই। সে অনেক হি ট্রাইড হার্ড এন্ড সো, কিন্তু কোথায় আছে দেখি? কিন্তু বাট হি কুড নট সাকসিড ইন লাইফ। চলো দেখি পারলাম কিনা। হি ট্রাইড হার্ড এন্ড সো, আবারও বলছি এটা হার্ড না, হার্ট। বাট হি কুড নট সাকসিড ইন লাইফ। তাহলে কি করলাম দেখো, দুইটা আলাদা আলাদা ভাগ করলাম।
সে চেষ্টা করেছে, সে সফল হতে পারেনি। দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা মনে ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে। আমরা মাঝখানে একটা কম্পাউন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা ছিল ফ্যান বয়েস বসিয়ে দিলাম, কম্পাউন্ড হয়ে গেল। ঠিক আছে, একটু একটু বুঝতে পারলাম, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আরো অনেকগুলো দেখবো। একটা দেখলাম, আর অনেকগুলো হাত তো বাকি আছে, কোনো প্যারা নেই। আচ্ছা, কমপ্লেক্স কেমনে করবো চলো দেখি। দো হি ট্রাইড হার্ট এন্ড সোল, যদিও, দো মানে কি যদিও, দো কিংবা অলদো মানে হচ্ছে যদিও, যদিও সে চেষ্টা করেছে কিন্তু সে সফল হতে পারেনি। তাহলে ভাইয়া কম্পাউন্ড আর কমপ্লেক্সের পার্থক্যটা কোথায় তুমি খেয়াল করে দেখো। হি ট্রাইড হার্ট এন্ড সোল, সে সাধ্যমতো চেষ্টা করেছে, মনোভাব স্বাধীনভাবে প্রকাশ হলো। কোনো কি প্রশ্ন বাকি আছে? নাই। সে জীবনে সফল হতে পারেনি, এটাও কিন্তু স্বাধীনভাবে প্রকাশ করলো, কোনো প্রশ্ন নাই। দুইটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তুমি ফ্যান বয়েজ যেগুলো আছে একটা দিয়ে যুক্ত করে দিলে কম্পাউন্ড হয়ে যাচ্ছে। কমপ্লেক্সে দেখো, হি কুড নট সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে নাই, মনোভাব প্রকাশ হলো, এইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার বাকিটা দেখো, দো হি ট্রাইড হার্ট এন্ড সোল, যদিও সে সাধ্যমতো চেষ্টা করেছে। এখন প্রশ্ন থাকলো তাহলে কি হয়েছে, যদিও চেষ্টা করেছে তো প্রশ্ন রয়ে গেল, এইটা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাই না? তো তাহলে আমরা হালকা হালকা বুঝতে পারছি এখন জিনিসগুলো, আরো ভালো করে বুঝতে পারবো, আরো একটু এক্সারসাইজ করবো আমরা সামনে। আরে বাবা, হু ইজ দিস পালোয়ান? হ্যাঁ, এত বড় মাসল এমনি করে বেরোইতেছে, নাইস, শাবাশ, খুব ভালো লাগতেছে, খুব হেলদি খাবার দাবার খাচ্ছেন তিনি এখন। বাই ওয়ার্কিং হার্ড ইউল সাকসেস না ভাই, ইউল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে পরিশ্রমের মাধ্যমে, যেটা আমরা এনাম ভাইকে দেখতে পাচ্ছি। তো তাহলে খেয়াল করে দেখো, ইউ উইল সাকসিড একটা ফাইনাইট ভার্ব, এই যে ফিউচার টেন্স হয়ে গেল, চেঞ্জ হলো, এই ওয়ার্কিংটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, এটা নন ফাইনাইট ভার্ব। এখন তাহলে ভাই কিভাবে নিব? দেখো ওরা কিন্তু সুন্দর করে ফর্মুলা লিখে দিয়েছে। সো আল্লাহর ওয়াস্তে কেউ যদি বললো ভাই আমি কিছু বুঝি নাই, পুরোটা আবার বুঝান, তা আমি কি করবো? রাত 11টা পর্যন্ত ক্লাস নিবো? সেটা তো পারবো না। এই জন্য যারা কিছুই বুঝি না তাদের জন্য কি করতে হবে বলো? সুন্দর করে ফর্মুলা সব লিখে দেওয়া আছে। আমরা তখন শুনলাম, যতটুকু বুঝলাম বুঝলাম, না বুঝলেও তুমি আমার মুখের কথাটা শুনে পড়াশোনা এটা পড়বা, দেখবা যে হ্যাঁ এটা তো সিম্পল ছিল। এক্স্যাক্টলি, সবই খুবই সিম্পল, কঠিন কিচ্ছু নাই। যারা একদম প্রথমবার দেখছো একটু কঠিন লাগতেই পারে, ভয় পাওয়ার কিছু নেই, লিখে দেওয়া আছে। কম্পাউন্ডে কি বলছে বলো? ইম্পারেটিভ করতে হবে, তাই তো? ইম্পারেটিভ মানে কি? তোমাকে আমি বলবা ভাই তুমি কি একটু পড়াশোনা করবা, তুমি একটু পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি। ইম্পারেটিভ বলবো পড়তে বয়, এক্ষুনি পড়তে বয়। তার মানে সেখানে ইউ বললাম না, যে তুমি পড়তে বসে, এটা আর বললাম না, ইউটা আমরা উজ্জ্ব রাখলাম। চলো তাহলে কি হবে? ইম্পারেটিভ হবে ওয়ার্ক হার্ড, তাই না? ওয়ার্ক হার্ড, তারপর এন্ড বসাতে বললো, এন্ড ইউল সাকসিড ইন লাইফ। চলো দেখি, শাবাশ, ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো, এন্ড ইউল সাকসিড, আবার লিখছে সাকসেস, সাকসিড ইন লাইফ। এবার আমাদের কমপ্লেক্স করতে হবে। ভাই কমপ্লেক্সটা কিভাবে? যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি জীবনে ভালো করবা। তাহলে দেখো, এইটা কিন্তু যা আছে তাই থাকবে, ইউল সাকসিড ইন লাইফ। এখানে কি হয়ে যাবে? ইফ ইউ ওয়ার্ক হার্ড। আরে তাহলে তো জিনিসটা অতটা কঠিন না, মনে হচ্ছে পারবো ভাই আমরা, নাকি কি মনে হয়? চেঞ্জিং সেন্টেন্স অত কঠিন কিছু না। যে শুরুতে ব্যায়াম করতেছেন একটু কঠিন লাগতেছে, 2 দিন পর দেখবা পরে এরকম মাসল হয়ে যাবে, তখন ভাই ইজি। এইটাই খুবই ইজি জিনিস, আমরা একটু প্র্যাকটিস করলেই পারবো। চলো সামনে একাই। আচ্ছা, এক্সাম্পলটা দেখি কি আছে। দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট, মানে সে বুঝার জন্য অনেক বেশি বোকা। একেবারে একটা হাঁদারাম, একটা রামবোধা, এর বোঝানো সম্ভব না। বুঝবে না ইংরেজি, এখানে কমেন্ট করবে কি? এ কমেন্ট করবে বুঝিনি, তাই না? বুঝিনি। তাও এটা নিয়ে পারা যাবে না, পারতে তো হবে। কিভাবে পারবো বলো তো? চলো আমরা দেখি কোম্পানি কি বলছে। ভেরি মাচ দিয়ে দিব। আচ্ছা এটা আবার কি জিনিস? দ্য বয় ইজ ভেরি ফুলিশ, এন্ড দিতে বলছে, এন্ড হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইট। দ্য বয় ইজ ভেরি ফুলিশ এন্ড হি ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে দেখো দুইটা ভাগে ভাগ করলাম ভেঙে, সে অনেক বোকা, সে কিছু বুঝতে পারে না, মাঝখানে এন্ড লাগিয়ে দিলাম। সিম্পল, একদম সিম্পল। আর তাহলে আমরা কমপ্লেক্সে কি করব? সো দ্যাট, এটা আবার কি জিনিস? একই কাজ। টু কে কেটে আমরা দেবো দ্য বয় সো ফুলিশ,
দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। চলো দেখি। সো ফুলিশ দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। কেমনে হইলো বলো তো? ছেলেটা এতই বোকা যে সেটা বুঝতে পারছে না। ভাঙলে কি হয়? হি ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। এটা কি ছিল? নরমাল একটা বাক্য, সে বুঝতে পারছে না। যখন বলে সে এতই বোকা যে, তখন প্রশ্ন থাকে এতই বোকা তো কি হয়েছে? দ্য বয় সো ফুলিশ দ্যাট, এটাকে আমরা বলতে পারি কি? ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তো এখন বলতে পারো ভাইয়া এগুলো তো মাথায় ঢুকতে চাইছে না। হ্যাঁ, মাথায় ঢুকার মতো জিনিস এগুলা না, নতুন হলে একটু কঠিন লাগবে। ধরো তোমার কাছে বাংলাদেশে 8টা বিভাগের নাম বলো তো, বলো তো। সাথে সাথে বলতে গেলে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, তারপর ময়মনসিংহ একটু কিন্তু প্যাচ লেগে যায়। আর যখন তুমি রেগুলার পড়বা, হ্যাঁ পারি। বলো তো এশিয়া 10টা দেশের নাম ঝটপট করে বলো তো মনে মনে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, মায়ানমার, জাপান। প্র্যাকটিস থাকলে পারবে, এক্স্যাক্টলি। একটু প্র্যাকটিস লাগবে, রাইট? তো এই যে আমরা নিয়মগুলো দেখবো, আমরা কিন্তু 100টা নিয়ম দেখবো না। আমরা ঘুরে ফিরে অল্প কয়েকটা নিয়ম দেখবো যেগুলো সবসময় পরীক্ষায় আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো প্যারা খাওয়ার কিচ্ছু নাই, এটা আমরা না পারলে কিচ্ছু নাই, কিন্তু আমরা এটা মনে রাখবো। কেমন? যে আমাদের মনে রাখতে হবে এইভাবে এইভাবে চেঞ্জ গুলো হয়। এখানে ব্যাখ্যা করার তেমন কোনো সুযোগ খুব একটা নাই। তো একটু বোরিং জিনিস, সেটা আমিও বুঝি, কি করবো বলো। চলো এইবার তাহলে আমরা একটু কমেন্টটা অন করি, দেখি কিছু পারি কিনা। মনে হচ্ছে আমরা পারবো। রেজিউম করে দিলাম কমেন্ট সেকশন, স্বৈরাচারে পতন ঘটে গেল। এখন আমরা একটু চেষ্টা করবো কমেন্ট করা, বলবো ভাই এত কঠিন প্রশ্ন, এর থেকে কমেন্ট বন্ধ রাখলে ভালো ছিল, আপনি বলতেন আমরা খালি শুনতাম। এখন কমেন্ট করতে গেলে তো পারবো না, কিন্তু আমার বিশ্বাস সাহসী বীর পুরুষ তোমরা, তোমরা পারবা। একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি উত্তরগুলো লিখার, দেখি পারি কিনা। মনে হচ্ছে পারবো। সংজ্ঞাগুলো বাংলায় দিলে ভালো হয়, বাংলায় দিলে খুবই খারাপ হয়। কেন খারাপ হয়? কারণ হলো বাংলায় পড়ে তুমি বেশি তো আগাইতে পারবে না। সবসময় চেষ্টা করো ইংরেজিতে শিখার, তারপর আমরা তো চেষ্টা করব। একজন বলছে হ্যাঁ, এই যে উত্তরটা আমরা দিচ্ছি, যেমন দেখতে পাচ্ছি সবার আগে উত্তর। আচ্ছা, জান্নাত করেছি, ইফ আই কুড স্টিল বি এবল টু গো সি মানি টুমরো। তেমন ভালো হয়নি, চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, যে কয়জন চেষ্টা করছি, গুড। ফাতেহা চেষ্টা করেছে, তারপর আরিয়ান চেষ্টা করেছে। একটু চেষ্টা করি আমরা, তারপর আমি তো উত্তর বলেই দিচ্ছি। তাহমিদ চেষ্টা করেছে, জোস। শোনো, চেষ্টা না করলে না আসলে কিছু হবে না, খালি ভাইয়া বলবে শুনবো, তারপর ভাইয়া কিছু বুঝি নাই, এভাবে কিন্তু জীবন চলবে না। রাইট? আচ্ছা, ক্লাস শেষ হওয়ার পরে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সময় দেওয়ার, যদি পারি। দেখো এটা কম্পাউন্ড করতে হবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল নেম তারিন। তুমি খেয়াল করো, আমাদের যত ঝামেলা মারামারি কাটাকাটি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব যেখানে আছে, ওয়াজ এইখানে। ওয়ান্স আপন এ টাইম একটা ফ্রেজ, ওরে ভাই কেউ ধরবেও না মারবেও না, কাউ দুধ ভাত লিখে দিয়ে ও একটা দুধ ভাত, ফ্রেজে কেউ ঘাটাবেন না। আমাদের মারামারি সব হচ্ছে ফাইনাইট ভার্ব নিয়ে। এটা কি করা যায়? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ গার্ল এন্ড হার নেম ওয়াজ তারিন। দেখি তো হইলো কিনা। এই যে দেখো, আমরা ফাইনাইট ভার্ব বলে জায়গাটাকে ভাঙবো। দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, এক ভাগ করলাম। হার নেম ওয়াজ তারিন, আরেক ভাগ করলাম, হয়ে গেল। সিম্পলে নিব সেকেন্ডটা। দো শি ওয়াজ এ নাইস লিটল গার্ল, যদিও সে ছিল খুব মিষ্টি মেয়ে। যদিও থাকে কখন? কমপ্লেক্স সেন্টেন্সে। এটা সিম্পল বানাইতে হবে। আমাদের কি মনে আছে? কিছুই মনে নাই, হালকা হালকা মনে থাকতে পারে। চলো তো আমরা দেখি, আমরা দেখেছিলাম কিন্তু। কোথায় দেখেছিলাম? এই যে দেখো, এখানে ছিল। যদিও সে চেষ্টা করেছে, সেখানে আমরা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়েছিলাম। আমরা এই কাজটাই করব। নতুন নতুন একটু কঠিন লাগতে পারে, কিন্তু কি বললাম, একটু প্র্যাকটিস করলে আমরা পারবো। তুমি লিখতে পারো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বিইং এ নাইস লিটল গার্ল, বাকিটা যা আছে তাই থাকবে। দেখবা একটু একটু করতে করতে সহজ লাগা শুরু করবে। এটাতে আসি, শি অলসো হেল্পড হার মাদার ইন হার ফ্রি টাইম। একটু কঠিন লাগছে তাই না? দেখি পারি কিনা। কেউ পারবো না, সমস্যা নাই। শি অলসো হেল্পড হার মাদার ওয়েন শি হ্যাড হার ফ্রি টাইম, যখন তার ফ্রি সময় ছিল। লাস্টে গিয়েছে শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ। কি হতে পারে এটা? শি ওয়ার্কড হার্ড, যেন সে জীবনে শাইন করতে পারে, সো দ্যাট শি ক্যান শাইন ইন লাইফ। তো আমরা এখন চেষ্টা করব, 101টা ভুল করব, তারপর আমরা শিখবো। কেমন? এবং যদি না শিখি কোনো প্যারা নেই, যারা বলছে এখনো বুঝতে পারে না কোনো সমস্যা নাই। এই নিয়মগুলো ঘুরে ফিরে বারবার আসবে।
আমরা আরো কয়েকবার দেখবো, তখন ধীরে ধীরে সহজ হওয়া শুরু করবে। কারো কারো মাথায় কিছুই ঢুকছে না, দ্যাটস ফাইন, কিছু ঢুকবে না, টেনশন নাই। হ্যাঁ, নো টেনশন, নো চিন্তা, ডু ফুর্তি। আমরা এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমরা কিছু দেখলাম, এইবার আমরা একটু সামনে আগাবো। কিভাবে? কমেন্ট একটু পজ করে দিয়ে চলো আরো কিছু রুলস দেখি। উরি বাবা, এটা কে? প্রাপ্য কি খাইতেছে এগুলা? বুফে আইটেম, এত দামি দামি খাবার, এত কিছু, এত টাকা দিলে তো ভাই গরিব হয়ে যাবো। দেখি কি এক্সাম্পল আছে। আই নো দ্য পুয়ার ম্যান। আহা, বেচারা আসলে সবাই ট্রিট দিতে গিয়ে গরিব হয়ে গেছে। খুব দুঃখের বিষয়, যাই হোক, ঠিক আছে। আই নো দ্য পুয়ার ম্যান, এটার কম্পাউন্ড যদি বানাই, আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ পুয়ার। আমি তাকে চিনি এবং সে অনেক গরিব। কমপ্লেক্সে কি করব? আই নো দ্য ম্যান হু ইজ পুয়ার। এই যে লিখে দিচ্ছে, কিন্তু দেখো সব কিন্তু ফর্মুলা লিখে দেয়া। তো তোমাদের কি করতে হবে জানো? প্রত্যেকটা জায়গায় একদম কিন্তু ফর্মুলা লিখে দিচ্ছে, এক্সাম্পলও লিখে দিচ্ছে। এখন আমি তোমার 100 বারও যদি বলি, তোমার কিন্তু এটা প্র্যাকটিসটা করলে মনে থাকবে না। এই জন্য যেটা করতে হবে, আমি তো বললাম, তুমি শুনলা, এখন মনে হলো যে ঠিক আছে বুঝলাম, তারপরে নিজে একটু পড়তে হবে। ক্লাসে তুমি শুনলা, আবার ক্লাসে পরে তুমি কালকে একটু বসলা, এই প্রাপ্যের মতো এগুলো একটু মজা মজা খাবার খেতে খেতে একটু দেখলা যে এটা থাকলে এইটা হয়, ওইটা হলে ওইটা হয়। এই যে এখানে লিখে দেওয়া ছিল প্যাটার্নটা, খুব বেশি প্যাটার্ন কেন, 10টা 12টা প্যাটার্ন একটু দেখতে হবে। কেমন? আমরা একই দিন এক এক আইটেম খাই না, এই যে কতগুলো আইটেম আলাদা আলাদা করে খাইতেছি, এই নিয়মগুলো এক এক দিন একভাবে একটু দেখতে হবে। 5-6 বার দেখবা, তখন দেখবা যে ভাই এখন মনে আছে। নাহলে মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, মুখস্থ কিছু জিনিস করতে হয়, এটা একটু মুখস্থ করতে হবে। এর ব্যাখ্যা করার খুব বেশি সুযোগ নাই। আমি গরিব মানুষটাকে চিনি, আমি চিনি মানুষটাকে এবং সে গরিব। আমি সেই মানুষটাকে চিনি যে হচ্ছে গরিব। একই জিনিস ঘুরে ফিরে লিখছে, একটু দেখলাম কিভাবে হয়। চলো আর কি আছে। ভাই এটা বডি বিল্ডার পুরো, হ্যাঁ, যে ভাই বাস্তবে এরকমই একদম শক্তিশালী একটা মানুষ। চলো কি আছে। দ্য বয় ট্রাইড হার্ড বাট হি কুড নট উইন দ্য ম্যাচ। জিমে ভাইরা দেখে কেউ বাচ্চা ছেলে বলবে? হ্যাঁ, আমরা এখানে কি বলতে পারি? আচ্ছা, জিমি ভাই ট্রাইড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ। আরে না, জিমি ভাই সবখানে জিতে, ওরা তো চ্যাম্পিয়ন। তো এটা কিন্তু কম্পাউন্ডে আছে। এখন কি করব ভাই? কম্পাউন্ড থেকে অন্য স্ট্রাকচার, ঠিক আছে করব, সমস্যা নাই। দেখি কমপ্লেক্সে নেই। দো দ্য বয় ট্রাইড হার্ড, যদিও ছেলেটা কঠিন চেষ্টা করেছে, সে জিততে পারে নাই। সিম্পলি কি করব বলো তো? ডিসপাইট, সিম্পলি কি করব বলো? ডিসপাইট ট্রাইং হার্ড, দ্য বয় কুড নট উইন দ্য ম্যাচ। আচ্ছা ভাইয়া, এই জিনিসগুলো তো মনে হয় আগে দেখছিলাম, তাই না? কই দেখছিলাম এইটা? এই যে ডিসপাইট ছিল, দৌ ছিল, এই যে একটু আগে আমরা পড়ে আসছি, সবাই মনে হয় ভুলে খেয়ে বসে আছি, বা যারা মনোযোগী তাদের মনে আছে। এই যে দেখো, খেয়াল করে দেখছো, ডিসপাইট, ইনস্পাইট, এই যে বাট, এই যে দৌ। আরে মজার ব্যাপার তো, এইটাই হলো কাহিনী, যে তোমারে একবার এখান থেকে এদিক করবে, একবার ওই দিক থেকে এদিক করবে, একই জিনিস ঘুরে ফিরে দেখাচ্ছে। মানে একবার তোমার ভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে সিম্পল করো, নিয়মটা কিন্তু আগে থাকবে সব সময়। তার মানে এটাই হচ্ছে মজা, যে তোমার পড়াশোনা অনেক বেশি না, নিয়ম অল্প কয়টা। যেমন কোরআন শরীফের অর্থ শিখতে গেলে মনে হচ্ছে এত শব্দ কিভাবে শিখবো, 414 পৃষ্ঠা এত বড়। কিন্তু আসলে কোরআন শরীফে 70% শব্দ কিন্তু রিপিট। তুমি যদি শব্দ অল্প কয়টা অর্থ জানো, তুমি অনেকখানি অর্থ সহজেই ধরতে পারবা। তো ইংরেজিও সেরকম, অনেকগুলো নিয়ম আছে এরকম না, নিয়ম অল্প কয়টা, একটু মাথায় রাখতে পারলে দেখবা সেটাই ঘুরে ফিরে বারবার আসবে। তো আমরা কিন্তু আগে ওই নিয়মটা দেখে আসছি, সেই নিয়মটাই সামনে আবারও আসছে, তাই না? তো তাহলে মনে হচ্ছে যে জিমি ভাইয়ের মতো আমরা শক্তিশালী ভাই পারবো ইনশাল্লাহ, যে ভাই সাহস দিচ্ছেন আমাদেরকে। চলো তাহলে আমরা সাহসে বলিয়ান হয়ে আবার একটু চেষ্টা করি, আবার একটু রিজিউম করি। দো ক্রিকেট ইজ এই যে একটু আগে নিয়মটা দেখছে, এখন বললে হবে না কিচ্ছু পারি না। পিপল অফ অল ক্লাসেস, সব শ্রেণীর মানুষ ক্রিকেট খুব পছন্দ করে। আমরা কি পারবো একটু ট্রাই করতে জিমি ভাইয়ের মতো? আনিকা বলছে এখন একটু বুঝতে পারছি, এক্স্যাক্টলি, আরেকটু আগাবো আরেকটু বুঝতে পারবো। এগুলো একদম ইজি, এগুলো একদম পানি ভাত। কিন্তু ভাই কেউ তো উত্তরটা লিখছি না, সবই বুঝলাম কিন্তু উত্তরই লিখলাম না, লাভ হইলো কি?
মুশতাক অনেক চালাক আছে, আমার নাম পড়েন বললে নাম পড়ে দিয়ে, আমার নাম পড়লেন না, এখন কিন্তু পড়ে ফেললাম, তোমার ফাঁদে পা দিয়ে ফেললাম না। যাক, কেউ পারতেছি না, ছি ছি ছি। এই যে নিশান, ডিসপাইট ক্রিকেট ইজ এ কস্টলি ডিএম পিপল। আচ্ছা, যাক হয়েছে, ডিসপাইট হবে, এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক। ইয়াস, আমরা আরো দুজন কমেন্ট করছি, তাহিরা কমেন্ট করেছি, ফ্যান্টাস্টিক, রাফিও করেছি, ফারিহা করেছি। এই তো, যদিও ক্রিকেট একটা খুব ব্যয়বহুল খেলা, এটা যদি আমরা সিম্পলে নেই তখন হয়ে যাবে খুব ব্যয়বহুল খেলা হওয়া সত্ত্বেও সবাই ক্রিকেট পছন্দ করে। তার মানে এটা যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। এখানে দৌড়ের বদলে ডিসপাইট ক্রিকেট বিং আ কস্টলি গেম এটা হয়ে যাবে, কিংবা ডিসপাইট বিং আ কস্টলি গেম। ব্যাস, এই তো আমরা একটু একটু পারছি। এবারে 2 নম্বর সে কমপ্লেক্স করে, দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস ইচ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স। পারবো আমরা? চেষ্টা করে দেখি, না পারলে কোনো সমস্যা নেই, আমরা একটু চেষ্টা করি। পারবো কিছু? মনে হচ্ছে কিছু পারবো না, 2 নম্বরটা অনেক কঠিন। আচ্ছা, 2 জন চেষ্টা। তানভীর বাবা, তোমার প্রশ্নটা পার্সিভ স্পিচ তো এত ক্লাসিফিকেশন করা লাগবে, এত লাগবে না কিছু, মানে এত কঠিন না জিনিসটা। বিইং কেন হলো? ডিসপাইট বা ইনস্পাইটের পরে বিইং বসে। আগের এক্সাম্পল গুলো যখন দেখবা দেখবা যে সবখানে এটা ছিল। কেমন? কারণ হইলো, এই যে ইজ, এটা একটা ফাইনাইট ভার্ব না? আমরা তো ফাইনাইট রাখতে পারবো না, এটা নন ফাইনাইট বানিয়ে দিতে হবে, ওই জন্য আমরা বিইং বানিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে কেন হলো সেই প্রশ্নটা করাই যায়, মাগরিবের নামাজ কেন 3 রাকাত, এশার নামাজ কেন 4 রাকাত, ফজরের নামাজ কেন 2 রাকাত। আমরা কেনটায় না গিয়ে কি, এই নিয়মটা, এটা আমরা মাথায় রাখবো। কেমন? কারণ অত ব্যাখ্যা করতে গেলে না আরো জটিল হতে থাকবে। তুমি শুধু মনে রাখবা ইন স্পাইট অফ বিইং এবার ডিসপাইট এর পরে বিইং হয়, তাহলে সহজ হবে। নিয়ম তো অত বেশি না। 2 নাম্বারটা কি পারবো আমরা? 2টা টিমের মধ্যে খেলা হয় যেখানে প্রত্যেক টিমে 11 জন খেলা থাকে, যেখানে ইংরেজি কি, যেখানে ইংরেজি ওয়্যার। চলো দেখি, দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, এটা যা আছে ও তাই থাকলো। এই যে এখানে ওয়্যার দিয়ে দিলাম, each team consists of 11 players, খেয়াল করে দেখো, কনসিস্টিং এটা ছিল নন ফাইনাইট ভার্ব, ভেঙে এটাকে একটা ফাইনাইট ভার্ব বানিয়ে দিলাম। যেমন টিমটা ছিল সিঙ্গুলার, তাই একটা এস যুক্ত হয়েছে, এটা ফাইনাইট ভার্ব হলো। এটাই আমাদের কাজ, যে আমাদেরকে যেটা বলবে শুনে যে একটু চেঞ্জ করতে পারতে হবে। 3 নম্বরে আসি, দেয়ার আর 2 আম্পায়ার্স হু কন্ডাক্ট দ্য গেম, সিম্পল করতে হবে। খেয়াল করে দেখো, এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আবার এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে তো ভাই এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। সিম্পল যদি করতে হয় আমরা একটারে নন ফাইনাইট বানাইতে হবে, কোনো ঝামেলা নেই। তুমি উপরের এক্সাম্পলটা দেখো, খেয়াল করে দেখো, এইটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল কিভাবে করছে। এই পার্ট যা আছে তাই ছিল, এই পার্টে কনসিস্টস করে দিলাম কনসিস্টিং, সিম্পল হয়ে গেল। এখানেও সেটাই করি, কন্ডাক্ট করে দেই কন্ডাক্টিং। চলো তো এবার দেখি, আমি একটা ফাইনাইট ভার্ব নষ্ট করে দিলাম, শুধু একটা ফাইনাইট রাখলাম। উত্তরটা চলো দেখি, 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, অথবা দেয়ার আর 2 আম্পায়ার্স কন্ডাক্টিং দ্য গেম, এই যে আমরা এইভাবেও লিখতে পারি, দেয়ার আর 2 আম্পায়ার্স কন্ডাক্টিং দ্য গেম। তাহলে এখন তুমি দেখো, ফাইনাইট ভার্ব একটা, এই কন্ডাক্ট ফাইনাইট ভার্বটাকে আমরা কন্ডাক্টিং বানিয়ে দিলাম, এখন কিন্তু সে আর ফাইনাইট ভার্ব থাকলো না, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। লাস্ট এটা চলো দেখি, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি ডেভেলপিং, এই যে দেখছো, এইটারে ভাঙলেই কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। কি করতে পারি বলো, এইটা যা আছে তাই থাকবে, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড, চলো দেখি কি হতে পারে, অ্যান্ড ইট ইজ ডেভেলপিং, এই যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেলাম। শুধু ডেভেলপিং তাহলে নন ফাইনাইট, ইজ দিয়ে দিলাম, একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। কিচ্ছু বুঝি নাই ভাইয়া, জীবনটা অনেক কঠিন, জীবনটা কঠিন কিচ্ছু না। এই যে হালকা হালকা একটু মাথায় মনে হচ্ছে যে পারবো, আরো কয়েকবার দেখলে আমরা পারবো, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু হোমওয়ার্কও দিব, কেমন, হোমওয়ার্কে তুমি সেগুলো বাসায় বসে একটু প্র্যাকটিস করবা, কিভাবে করবা। দেখবা যে আজকে ক্লাসে যে নিয়মগুলো দেখলাম সেগুলাই ঘুরে ফিরে ওইখানে আসছে। তো সেটা করার জন্য হলেও তোমার কিন্তু পিপিটিটা আবার দেখতে হবে, 2বার দেখলে বুঝবা যে আচ্ছা এখন একটু সহজ লাগছে। আচ্ছা, পার্টস অফ স্পিচ কি লাগবে এটা শেখার জন্য? শোনো, তুমি যদি ম্যাথ করতে যাও তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব ফর্মুলা তো সবখানেই লাগে। তো
তো পার্টস অফ স্পিচ সেরকম যেটা সবখানেই লাগে। এটা আসলে এখানে লাগে কিনা ওইখানে লাগে কিনা বলে লাভ নেই, সবখানেই লাগবে। কেমন? একজন হচ্ছে এত লাস্টে এসে বলতেছে যে ভাই ফাইনাইট ভার্ব কি জিনিস বুঝি না, তো এখন কি করব বলো? এখন কি আবার শুরু থেকে শুরু করব? একটা টাইম মেশিন এনে চলো আমরা আবার চলে যাই 7টা বাজে, সেটা তো সম্ভব না। তো তাহলে কি করতে হবে? আমরা একটু কষ্ট করে, যারা ক্লাসের শুরুতে ছিলাম না তারা আবার ক্লাসের শুরুটা দেখে নিব অ্যাপে। ঠিক আছে? এই যে অনেকে চেষ্টা করছি জোস, যারা পারি নাই কোনো সমস্যা নাই, দু একবার দেখলে আমরা পারবো। কিন্তু তাদের জন্য তো আর সারাদিন বসে থাকা যাবে না, আমাদের সময় তো সীমিত। আমরা আরেকটু প্যারা দিই, হ্যাঁ, আরেকটু মাথার উপর দিয়ে যাক সবকিছু, হেলিকপ্টারের মতো বন বন করে এই গুলশানের শিখর ক্যাম্পাস ছাদে গেলে বোয়া করে প্লেন চলে যায়। ভাই এগুলো কোথেকে আসতেছে? মাথার উপর দিয়ে যাইতেছে। একটু মাথার উপর দিয়ে যাক, তারপরে দুই একজন পারবো, চলো দেখি। আমরা কিন্তু অনেকবার দেখে আসছি দৌ দিয়ে নিয়মটা ছিল। দৌ মানে হচ্ছে যদিও। আমরা জানি দৌ থাকলে যদি সিম্পল করতে বলে আমরা ডিসপাইট অথবা ইনস্পাইট তারপর আমরা বিইং দিয়ে দিই, ঠিক কিনা? এই যে আমরা কিন্তু এটা জানি, এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। চেষ্টা করি তো, কি হবে এটা? কি হবে এটা? তাকে বলছে 7:50 কিভাবে বাজলো, আসলে যখন মাথার উপর দিয়ে যায় তখন কিভাবে যে সময়টা চলে যায় বুঝাই যায় না, তাই না? আপনি কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছেন? এই যে আপাতত স্মার্ট বোর্ডে পরীক্ষা দিচ্ছি। এই যে সারিমা বলছে ডেসপাইট বিং, এটাও লিখছে, তাও ডেসপাইট বানানটা ভুল। এটা তো আমি লিখে দিচ্ছি, একটু পুরোটা লিখি না। বলি তো, নিশান লিখছে, দেখছো নিশান কিন্তু পুরো একদম নিশানা উড়িয়ে যাচ্ছে, তাই না? পতাকা, যে পতাকা বাহিসে ঝান্ডাধারী। দেখি পারি কিনা। ইনস্পাইট অফ, দেখি কে কে করছে। শাহানাজ করেছে, জাকিয়া করেছে, আর কে করেছে? বাকিরা তো মাশাআল্লাহ মনের মাধুরী মিশে যা লিখছে, ওটা আসলে কি যে হয়েছে আমি তো লজ্জা পেয়ে যাচ্ছি পড়তে গিয়ে। মাহমুদুল লিখছে, মুশফিকা লিখছে। আরে বোকা, এখানে ইফ কেন আসবে? সিম্পল সেন্টেন্স বানাবো আমি। আমি ডেসপাইট বিইং করে দেই। ডেসপাইট, চলো দেখি। ডেসপাইট দ্য ল টু পানিশ টেররিস্ট, ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। মানে ওইখানে যা আছে ওটা তাই তো, ওটা আমার ধরারই দরকার না, আমি এখানে আর আনবো। কেমন? ডিসপাইট দ্য ল টু পানিশ টেররিস্ট, এভাবে করা যেতে পারে। এভাবেই করি, আগে ঝামেলা দরকার নাই। আচ্ছা, এবার এইটাতে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট, এটা কমপ্লেক্স কিভাবে করবো? আমরা কি পারবো? মনে হচ্ছে পারবো, চেষ্টা করি। বাক্যটা একটু পড়ো, চিন্তা করো। যথাযথভাবে আইন প্রয়োগের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। কি হবে? যদি আমরা আইনটা যথাযথভাবে প্রয়োগ করি তাহলে আমরা মুক্তি পেতে পারি। ভাই ও যা আছে তা ওরে ধরার দরকার নেই, ও দুধ ভাত। এখানে আমরা যদি নিয়ে আসবো, যদি ইংরেজি ইফ। দেখে তো বাবারা, আমার সোনা বাচ্চারা, দেখে পারে কিনা কি হবে এখানে। ইফ লিখেও দিতেছি, উই, তারপর কি হবে? এত সব লিখে দিতেছি, তারপরে পারতেছি না। একজন কি সুন্দর ইফ অ্যাপ্লাইং লিখে বসে আছে। ইফ দ্য ল প্রপারলি অ্যাপ্লাইড লিখছে, তাহমিদ কাছাকাছি গেছে। তানভীর বলছে পার্সিভিসি কি কি পড়বো? সবগুলোই তো পারা উচিত বাবা, মাত্র 8টা আছে, বেসিকটা জানা উচিত না আমাদের? নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ সেটা তো আমরা পড়াইছি, পড়ি নাই? আচ্ছা সমস্যা নাই, যদি একেবারে না পারি আমরা আবার ছোট বাচ্চাদের জন্য পড়াবো। এই তো এখন পারছি আমরা, এক্স্যাক্টলি। দেখো, যদি আমরা আইনটাকে প্রয়োগ করি, ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। তার মানে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের যে অংশটা স্বাধীন আছে ওকে আমরা ঘাটে দিয়ে যাচ্ছি, ও স্বাধীন থাকুক। যে পরাধীন তারে আমরা একটু গুতাগুতি করি। শেষ, কাহিনী শেষ। লাস্ট স্টেটটা আসি, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতা তৈরি করতে হবে টু ফাইট এগেইনস্ট করাপশন। খেয়াল করে দেখো, স্বাধীনকে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ ভাই স্বাধীন আছে, এরা আমরা ঘাটাঘাটি না করি, ও স্বাধীনভাবে থাকুক, ওখানে একটু ঝামেলা করি। চলো কি করা যেতে পারে বলো? পারবো আমরা? দুই ভাগে ভাগ করব। দেখো, টু ফাইট এটা একটা নন ফাইনাইট, কেন বলো তো? জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। এইটার আমরা একটু ভাঙি, ভেঙে একটা ফাইনাইট ভার্ব বানাই। We have to create social awareness and we have to, এই তো সাব্বাস, মাহফুজ করতেছে আমাদের গুণী কৃতি শিক্ষার্থীদের কমেন্ট দেখে আমি ধন্য হয়ে যাচ্ছি। ফাতিহা, তারপর হচ্ছে মাহফুজ, নন্দিনী,
আবারও ফাতিহা মাহফুজ, আরে ভাই এই বছরই আমি তো ভাবছি অনেকজন পারছে। আচ্ছা আয়াতুল্লাহ, আচ্ছা মানে হয়েছে কি হয়নি ওইটা, সুমাইয়া লিখছে, আবারও মাহফুজ, আবারও ফাতিহা। আচ্ছা তার মানে আমি একটু ডিস্কো ডস খেলা বড় কাছে সবাই পারছে, আসলে ঘুরে ফিরে অল্প কয়েকজন। আনিকা, তারপর হচ্ছে আবারও মাহফুজ, এর বাইরে কে আছে? আচ্ছা মোটামুটি আমরা চেষ্টা করতেছি। শোনো, আমরা যে কাজটা করব, এটা যা আছে তাই থাকবে, এটাকে আমরা ভেঙে ফেলবো, এটাকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাই। চলো, অ্যান্ড দিলাম, অ্যান্ড উই হ্যাভ টু ফাইট বা উই মাস্ট ফাইট। এখন দেখো জিনিসটা একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। চলো তো দেখি এবার হয় কিনা, চলো দেখি। এইটা যা আছে তাই থাকলো, অ্যান্ড উই মাস্ট ফাইট এগেইনস্ট করাপশন। খেলা শেষ, সাবাস বাংলাদেশ। রাইট, যারা যারা পারি নাই বুঝি নাই, আমি আবারও বলছি এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। একদম নতুন জিনিস দেখলে একটু প্যারা লাগবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের কি শিখলাম আজকে? আমরা এই জিনিসটাই শিখলাম যে আমরা প্রেশার নিব না। আমরা এটা দেখতে পেয়েছি যে ঘুরে ফিরে একই নিয়ম বারবার আসছে। দেখবা দো, ডিসপাইট কিংবা বাই হলে ইফ আসে, এই জিনিস হলে ঘুরে ফিরে আসবে। আমরা যে কাজটা করব, আচ্ছা ক্লাসের শেষ যে হোমওয়ার্ক অবশ্যই একটু পোস্ট করব। এই মুহূর্তে 792 জন, আমি জানি ক্লাস শেষ হতে হতে 30 জন আগে আগে পালায় যাবে, সবসময় এই কাজটা করে। এটা জয়েনও করে দেরিতে, শেষ হওয়ার আগে আস্তে করে পালায়, ব্যাডমিন্টনে র্যাকেট খেলতে চলে যায়। তোদেরও তার ধরে রাখতে পারবো না, কিন্তু তোমরা প্রায় 800 জন আছো, 400টা হোমওয়ার্কে আমরা পেতে পারি না? তো এইটাই যে ক্লাস খালি করলাম শুনলাম মাথার উপর দিয়ে বো করে প্লেন চলে গেলো, এটা আমরা করবো না। প্লেনটাকে ধরতে হবে, হ্যাঁ এমনি করে ধরে ফেলতে হবে, তাই না? দেখি, এই তো এমনি করে থাপ্পড় মেরে ধরে ফেলবো। হোমওয়ার্কটা যখন করব তখন আমরা নিয়মগুলো আবার দেখবো, আবার দেখবো, তারপর না বুঝলে কমেন্ট করবো ভাই কিছু বুঝি নাই, কিন্তু দেখবো তুমি নিজেই বুঝে যাবা। তো তাহলে তো অনেক কিছু বুঝবো নাকি, নাকি? একটু প্যারাতেই, এই যে ভাই আল্লাহ, এটা কি ভাই ডিগ্রি মাথার উপর দিয়ে উঠতেছে ভাই, এটা কি কি ঝামেলা, আয় হায় কি বলতেছে এগুলো, এগুলো কোত্থেকে আসলো? এগুলো শিখতে হবে, জীবনটা প্যারাময়। একটু শিখে নেই আমরা, খুব বেশি নিয়ম নাই, ছোট্ট করে দেখে রাখি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ভাই এগুলো কি জিনিস, একটা একটা করে কি বেরোতেছে এগুলা। ধরো বাবা তোমাকে একটা ফোন কিনে দেই, হ্যাঁ মা কিনে দাও, তুমি খুশি, এই ফোনটা অনেক গুড, তুমি একটা গুড বয়, তাই তোমার ফোন কিনে দিয়েছে। আচ্ছা মা ওর ফোনটা তো আমারটার থেকে আরো ভালো, আমারে তুমি কি কিনে দিলা? তাহলে ওর ফোনটা হয়ে গেল বেটার। তোরে তো যে ফোনে কিনে দিই তো এসে তোর সাথে তুলনা দেস, তাহলে একটা কাজ করি, তোরা একদম বাজারের সেরা ফোনটা কিনে দিচ্ছি, এইবার আর কোনো কথাই নাই, আমার ফোনটা হলো বেস্ট, তাই না? ইস্ট অর ওয়েস্ট, আই এম দ্য বেস্ট। এটা হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তার মানে হলো পজিটিভ মানে ভাই তুমি কারোর সাথে তুলনা নাই, তুমি হ্যাপি। কম্পারেটিভ মানে তুমি কম্পেয়ার, তুলনা করো সবার সাথে, যে ও তো তোর থেকে আরো ভালো। তো তাহলে কি, আর এটা হলো ভাই আমি সবার ভিতরে সেরা, আর কোনো তুলনা লাগবে না, শেষ, খেলা শেষ। চলো দেখি, যেমন কি পজিটিভ টল, লম্বা, এটা আরো লম্বা, সব থেকে লম্বা, তাই না? এই জিনিসটাই আমরা একটু শিখবো, যে এটা আমরা কিভাবে গুড থেকে কি বেটার, বেস্ট। পপুলার, বড় শব্দগুলোর ক্ষেত্রে আমরা ছোট শব্দের ক্ষেত্রে সাধারণত কি করি, এই যে শেষে ইআর এবং ইএসটি গুলো যুক্ত করি। বড় শব্দ হলে কি করি, আলাদা করে মোর, এই যে আবারও ইআর উল্টা করে দিচ্ছে এসটি, এটা যুক্ত করি। তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো, সবগুলো মনে থাকবে না, কিন্তু কমন যেগুলো একটু মাথায় রাখবো। কেমন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক আছে, এটা তো ইজি জিনিস, আপনি যেভাবে বলছেন মাথার উপর দিয়ে যাবে কিছুই তো, এটা তো পারি আমরা, ইজি। রাইট গাইস, তাহলে চলো একটু প্যারাতে, এই যে এখন কি জানি এটা বাইরে হবে, দেখি তো কি, পারবো, আমরা পারবো। এগুলো কি ভাই, না বেশ ঝামেলা লাগতেছে এখন দেখতে, নাকি? দেখি এগুলো কি জিনিস, আমরা বুঝবো মনে হচ্ছে, একটু চেষ্টা চেষ্টা করে দেখি। এখানে বলছে 3 ধরনের বাক্য চেঞ্জ করা। এতক্ষণ আমরা পড়ে আসলাম সিম্পল থেকে কেমনে কমপ্লেক্স করে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে, কম্পাউন্ড থেকে সিম্পল করে, সিম্পল থেকে কমপ্লেক্স করে, এদিক ওদিক করে ইধার কামাল উধার কা ঢালো, উধার কামাল ইধার কা ঢালো, শিখলাম না? এখানেও একটু এটা শিখবো। আমার ফোন ভালো, তোর ফোন আমার থেকে ভালো, ওর ফোন সবার থেকে ভালো, এই ট্রান্সফরমেশনটা শিখবো। চলো দেখি, খুবই সিম্পল জিনিস। তোমারে বলছে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তুমি চিন্তা করে দাও তার মানে কি, আয়রনের থেকে ভালো
মূল্যবান ধাতু, কাজে আসে এরকম একটা ধাতু আর কেউই নাই। এই বাক্যটা যে কম্পারেটিভে নেই। খেয়াল করে দেখো, ইউজফুল বড় শব্দ, তাহলে কি করব? ইউজফুল আর করব না, আমরা শিখে আসছি বড় শব্দের ক্ষেত্রে আমরা কি করি? মোর যুক্ত করে দেই। মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, জাস্ট সিম্পল জিনিস। চলো আমরা দেখি। আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল, যে কোনো ধাতুর থেকে ভালো। আর সুপারলেটিভ কি? আয়রন ইজ দি মোস্ট ইউজফুল অফ অল দি মেটালস, সবার ভিতরে শেষে। একটু একটু মনে হয় বুঝলাম ভাইয়া, কিন্তু মাথা তো ঘুরাইতেছে। একটু ট্রাই করি তো তাইলে। চলো আমরা একটু দেখি। তোমাদের একটা বাক্য দিব এখন, দেখি পারি কিনা। CR7 is the best player. এটা কি হিসেবে আছে বলো তো? গুড, বেটার, বেস্ট সুপারলেটিভে আছে, তাই তো? ঠিক আছে, এইটারে আমরা পজিটিভ বানাই। সবাই একটু কমেন্ট করি দেখি। আচ্ছা, CR7 বেস্ট কিনা আমি জানি, ফুটবল দেখি না। কেউ যদি মেসির ফ্যান হও, আমি খুবই হাত জোড়ে ক্ষমা প্রার্থী, তারা সে এখন কথা শুনে দিতে পারো। কিন্তু CR7 তো ওয়ার্ল্ড কাপ জিতে নাই, কথাটা সত্যি। এখন একা একা তো ওয়ার্ল্ড কাপ জিতাও যায় না, সেটাও একটা ঝামেলা। তো আমরা যদি পজিটিভে নেই, অর্থটা একই থাকবে, বেস্টের জায়গায় হয়ে যাবে গুড, তাই তো? আমরা এইমাত্র দেখে আসছি CR7 সেরা খেলোয়াড়, তাহলে কি হবে? CR7 এর মতো গুড খেলোয়াড় কেউই নাই। এই যে নো আদার প্লেয়ার, তার মতো আর কেউই নাই। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ CR7। সাব্বাস, এই তো পারছি। তুমি যদি বলো CR7 ইজ গুড, তাহলে কি হইলো? এখন গুড তো যে কেউ গুড। তোমার পাড়ায় যে মানে এনাম ভাই তো ফুটবল খেলে, গুড, এটা বললে হবে না। তোমার অর্থটা ঠিক রাখতে হবে, সে সেরা খেলোয়াড়, তার মতো কোনো খেলোয়াড়ই নাই। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ CR7। আচ্ছা, এখন তোমরা মন খারাপ কর না, ভাই আমি মেসির ফ্যান, আমি মানি না, এটা আমি মানতে পারছি না। তাহলে আমরা আরেকটা দেই। মেসি ইজ দ্য বেস্ট। এইটার আমরা একটা কম্পারেটিভ বানাই। কম্পারেটিভ মানে কি? দুইজনের মধ্যে তুলনা, গুড, বেটার, বেস্ট, তাহলে বেটার হয়ে যাবে, তাই তো? দেখি তো একটু পারি কিনা। এখন আশা করি তোমাদের রাগ খুব কমবে, যারা মেসির ভক্ত তারা আমরা বদদোয়া দিবা না। দেখি পারি কিনা। কম্পারেটিভে কি হবে? আরে একজন বলে আমি তো ব্রাজিল, এইটাই তো সমস্যা, সেই ছোটবেলায় ব্রাজিল সাপোর্ট করতাম, এমন কুফা লাগছে তারপর থেকে বিশ্বকাপ জিতে না। কারো বলতে পারে না বড় গেলে ব্রাজিল সাপোর্ট করি। রাইট। আচ্ছা, মেসি ইজ বেটার দেন এনি আদার, এক্স্যাক্টলি। মেসি সবার সেরা, তার মানে হচ্ছে মেসি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার। এই তো আমরা পারতেছি জিনিসটা, তাই না? দেখো, তাহলে জিনিসগুলো কঠিন কিছুই না, তোমাকে ফর্মুলা এখানে বলেই দিয়েছে। এইভাবে হতে পারে যে আয়রন সবার থেকে ভালো, আয়রনের মতো ভালো কেউই নাই, আয়রন অন্য সবার থেকে ভালো, হয়ে গেল। কিন্তু খেলা এখানেই শেষ না, আর একটু ঝামেলা আছে, সেটা আমি একটু মন দিয়ে শুনবো। তোমার লাস্ট টাইম একটু সরেচারের মতো কমেন্ট বন্ধ করে দিচ্ছি। সরি গাইস, একদিনে এত বেশি সরেচারি হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা খুব দুঃখজনক। আল্লাহ, কেমনে? এই তো এখানে গিয়ে এটা ক্লিক করব, এই তো সবাই এখন চুপ হয়ে গেল। আচ্ছা, এবার বলতেছে যে ভাই সবসময় তো আর সবাই সেরা হইতে পারে না, একটু ঝামেলা আসছে। এবার ঝামেলাটা কি? দেখো, খুব মন দিয়ে শুনি, এটা সবাই কনফিউজড হয়ে যায়। আমরা হব না, তাই না? আমরা পারবো, তারপর বলবো আমরা করি সিউ। সিউ বলে না সু বলে, আমি জানি না আসলে। চলো তাহলে দেখি। এখানে বলতেছে যে কি ভাই, আর নাম পারো জামিল, সুন্দর একটা নাম দিত, যে ধরো যে আজমাইন, তাই না? জামিল। আচ্ছা, তোমাদের এখানে জামিলকে ওখানে মাইন্ড করো না। জামিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল বয়েজ। তার মানে কি দেখো, এর আগে বলছিল যে রোনালদো সবার সেরা, মেসি সবার সেরা। এবার সবার সেরা বলে নাই, ক্লাসে 100টা ছেলে আছে, এর মধ্যে হাম্বল মানে কি? খুব ভদ্র, তাই না? ভদ্র ছেলে আছে ধরো 10টা কিংবা 5টা, জামিল তাদের একজন। একটু প্যাচ আছে, কিন্তু সে সবার সেরা না, সবচেয়ে সেরাদের একজন। জামিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল বয়। এইবার যদি এটারে কম্পেয়ার করি, আগে আমরা বলছিলাম
CR7 যে কারো থেকে সেরা। CR7 is better than any other player. এখানে তুমি কি বলতে পারবে যে কারো থেকে বেশি ভদ্র? ওর মতো ধরো 5টা ছেলে আছে, তাহলে কি বলতে হবে? ও বেশিরভাগ ছেলের থেকে ভদ্র। তো এনি আদার না বলে আমরা বলবো মোস্ট আদার। এই যে দেখো, জামিন ইজ মোর হাম্বল দেন মোস্ট আদার বয়েজ। বেশিরভাগ ছেলের থেকে ভদ্র। এবার পজিটিভে কি বলছিলাম আগে? ভাই CR7 এর মতো কেউই নাই এত ভালো। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড এজ CR7। এবার কি বলবো? না না ভাই, ওর মাত্র 3-4টা ছেলে ভদ্র আছে। খুব অল্প পরিমাণ ছেলে জামিলের মতো ভদ্র। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ হাম্বল অ্যাজ জামিল। তাইলে মনে হচ্ছে একটু একটু বুঝা গেল, তাই না? আশা করি বুঝা গেছে। বুঝে কি গেছে? যদি বুঝা যেয়ে থাকে সবাই একটু সিউ বলি, তাহলে বুঝবো যে বুঝা গেছে। মেসির ফ্যানরা কি বলে, মেসি কি বলে আমি জানি না আসলে। মনে হচ্ছে একটু একটু বুঝা গেছে না? ইয়েস। আমি ব্রাজিল ফ্যান ছোটবেলায় ছিলাম, এখন আমি আসলে আশা ছেড়ে দিয়েছি। আমি হলাম বাংলাদেশ যদি কোনোদিন বিশ্বকাপ খেলে তাহলে বাংলাদেশ সাপোর্ট করে, তো বাংলাদেশ আসলে কখনো খেলবে না, হবে না। তো এই জন্য দেখাটা হয় না। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমি একটাই ম্যাচ দেখছিলাম শুরুতে, আর্জেন্টিনা সৌদি আরব। আমি একজন মোমেন মুসল্লি, আমি নামাজ পড়ে খেলা দেখতে বসেছি, সৌদি আরব জিতে গেছে, আলহামদুলিল্লাহ, খুব খুশি। তারপর দেখো ব্রাজিল বাদ পড়ে গেছে। হুম, তাইলে কারে সাপোর্ট করা যায়? তাহলে আর্জেন্টিনায় সাপোর্ট করি। পরে আর্জেন্টিনা জিতছে, আমি সাপোর্ট করছি, জিতবে না এটা তো স্বাভাবিক, অবশ্যই জিতবে। তো আমি হ্যাপি। ঠিক আছে, তাহলে গাইস কিছুটা আমরা বুঝলাম, রাইট? এখন চলো আমরা মোটামুটি যা বুঝছি আমরা একটু হোমওয়ার্ক গুলো করবো। এবং আল্লাহর ওয়াস্তে প্লিজ আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আমি জানি যে জিনিসগুলো একটু কঠিন লাগতে পারে, বাট ট্রাস্ট মি, কঠিন লাগার কিচ্ছু নাই, খুবই সিম্পল জিনিসপত্র। আমরা যে কাজটা করব সেটা হলো এইটা সলভ করার জন্য অবশ্যই পিপিটিটা আবার দেখব। তোমরা জানো যে অ্যাপে ঢুকে গেলে অ্যাপের ভিতরে কিন্তু তুমি দেখবা যে এই পিপিটিটা দিয়ে দেওয়া আছে, নিয়মগুলো দিয়ে দেওয়া আছে। তুমি একটু ট্রাই করলেই পারবা, ইভেন অনেকগুলো ক্লাসের মধ্যেই পারবা, ঠিক কিনা? যেমন কমপ্লেক্স যদি হয়, কি হয়ে যেতে পারে? সে পরিশ্রম করেছে কিন্তু মানে সে মানে সফল জন্য পরিশ্রম করেছে, কি বলতে পারি? হি ওয়ান্টেড টু সাকসিড, তাই না? অ্যান্ড দ্যাটস ওয়াই হি ওয়ার্কড হার্ড। হ্যাঁ, এই যে এরকম করে করে চেঞ্জ করা। সিইং দ্য রেইন শি স্টেড ইনডোরস, কি হয়ে যাবে? শি স দ্য রেইন অ্যান্ড শি স্টেড ইনডোরস। এই যে জিনিসটা সব কিন্তু দিয়ে দেওয়া আছে কমপ্লেক্সে কমার। অলদো হি ওয়ার্কড হি ফেল্ড, হি ওয়ার্কড হার্ড বাট হি ফেল। মনে আছে? সবগুলা নিয়মই যা পড়ে এসেছি ওখান থেকেই আছে। আমি জানি যে তোমরা অনেকে হচ্ছে ফাঁকিবাজি করে পোস্ট করবে না। 792 জন, সে এখন কয়জন আছে দেখি তো? অনেকে তো আগে আগে পালায় যাওয়ার কথা। 743 জন, খুব বেশি পালায় নেই, মাত্র 50 জন পালাইছে। তাহলে চলবে, সমস্যা নাই। তো গাইস, 2 জন মন খারাপ করতেছে, আহারে আপনি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছেন না কেন? বাবা, 800টা মেসেজ যখন আসে এটা কি সম্ভব হয়? আমরা তো চেষ্টা করি, তারপরে মিস হয়ে গেলে একটু। আচ্ছা, পিপিটি কি? পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে পুরোটা পাওয়ার পয়েন্টে নেওয়া হলো সেটা কথা বলছি। এটা তুমি পিডিএফ আকারে পেয়ে যাবা। কেমন গাইস? তো প্র্যাকটিস বুকও ইনশাল্লাহ দেওয়া হবে। এবং যদি কোনো কিছু তোমরা না পাও তখন এসে কি করবা? গ্রুপে পোস্ট করবা, আমার প্র্যাকটিস বুক দেয়া হয় নাই কেন? তখন আমরা গিয়ে কি করবো যে ইংলিশ টিমকে গিয়ে বলে এখনো দাও নাই কেন? তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তো কোনো টেনশন নাই, নো চিন্তা ডু ফুটতে, সবাই হোমওয়ার্কটা করবো, সবাই অবশ্যই পোস্ট করবো। সো গাইস, করতে হবে। এই 10টা সলভ করে 10 মিনিটও লাগবে না, আল্লাহর ওয়াস্তে। আমরা একটু লিখে 10টা লাইন, জাস্ট প্রশ্ন তুলতে হবে না, তুমি 1 2 3 4 লিখে পোস্ট করে দিবা। এটা একটু দেখতে চাই। তোমরা পোস্ট করলে তখন বুঝতে পারবো যে কোথায় ভুল করছো, কোথায় কি শিখার আছে, কোনটা কিরকম। কিন্তু একেবারে পোস্ট না করলে তো বুঝবো না। সো গ্রুপ ফাটায় ফেলবা পোস্ট করে। ওকে, তো ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, একবার পিডিএফটা দেখে সেটা হাতের মধ্যে আনতে হবে, হাতের নাগালে, মাথার উপরে থাকলে চলবে না। তো ইনশাল্লাহ আবার দেখা হবে। আনটিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম পোলাপাইন, এন্ড আল্লাহ হাফেজ।